আল্লামা মির্জা আব্বাস। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ চান্দাবাদ। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। আরে কি যন্ত্রণা। এবার ভোটের মাঠে হেরে গিয়েও মির্জা আব্বাসের ছাড় নেই, সংসদ পর্যন্ত পিছু করছে পাটোয়ারি। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮ মির্জা আব্বাস। ঢাকা ৮ আসলে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেওয়া। নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটে হেরেছেন ঠিকই, কিন্তু সংসদের দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। অবশেষে সংসদে যাচ্ছেন পাটোয়ারি, কিন্তু কিভাবে পাটোয়ারি সংসদে যাচ্ছেন আর কিভাবে বা মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হবেন পাটোয়ারি, চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে আসে। দেখুন বন্ধুরা, ঢাকা ৮ আসন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে রয়েছে মতিঝিল, শাহজাহানপুর এবং পল্টন, এবং এটি বিএনপির একটি শক্ত ঘাঁটি। আর সেখানকার সেনাপতি হচ্ছে মির্জা আব্বাস। তার অর্থবিত্ত, পেশি শক্তি এবং দশকের পর দশক ধরে গড়ে তোলা বিপুল পরিমাণ ভোট ব্যাংক মিলিয়ে তাকে হারানোটা অনেকটা বাঘের গুহায় ঢুকে বাঘ শিকার করার মতো। ওদের কথাটা শুনে সত্যি কথা বলতে গেলে কি আমি বলতেছি, আমি একেবারে কসম করে বলতেছি, আমি আতঙ্কিত, আমি ভীত। আর এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তার সম্বল বলতে জুলাইয়ের চেতনা, তারুণ্যের সাহস এবং পরিবর্তনের স্বপ্ন। ভোটের আগে বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন মির্জা আব্বাস অন্তত ২০ থেকে ৩০ হাজার ভোটের ব্যবধানে সহজে জিতে যাবে, কিন্তু ফলাফল প্রকাশের পর সবার চোখ কপালে উঠে যায়। মাত্র ৩ থেকে ৪ হাজার ভোটের ব্যবধানে মির্জা আব্বাস জিতে যায়। এই লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরেছেন ঠিকই, কিন্তু এই হার আসলে হারের চেয়েও বেশি কিছু। এটি ছিল এক বিশাল নৈতিক বিজয়, কিন্তু আসল টুইস্ট এখানে রয়েছে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকে গল্প শুরু। মির্জা আব্বাস যখন বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই খবর এলো নাসিরউদ্দিন পাটোয়ারিও সংসদের টিকিট পেয়েছেন। কিন্তু এটি কিভাবে? ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই শুরু করেন। যারা ভাবছেন এটি কোনো অলৌকিক ঘটনা, তাদের জানিয়ে রাখি এটি বাস্তব। এটি হচ্ছে জুলাই সনদের ম্যাজিক। গতকালের নির্বাচনে আপনারা শুধু একজন এমপি বেছে নেননি, আপনারা অংশ নিয়েছেন একটি ঐতিহাসিক গণভোটে। ব্যালট পেপারের হ্যাঁ মার্কায় সিল দিয়ে দেশের মানুষ শাসন ব্যবস্থায় এক আমূল পরিবর্তনের রায় দিয়েছে। জুলাই সনদে স্পষ্টভাবে বলা হয়েছিল বাংলাদেশের সংসদ আর আগের মতো এক কক্ষ বিশিষ্ট থাকবে না, এটি হবে দ্বিকক্ষ বিশিষ্ট বা টু হাউস পার্লামেন্ট, যেমনটা ভারত এবং আমেরিকাতে দেখা যায়। এর একটি হচ্ছে নিম্ন কক্ষ বা লোয়ার হাউস, যেখানে থাকবে ৩০০টি আসন, আর অন্যটি হচ্ছে উচ্চ কক্ষ বা আপার হাউস, যেখানে থাকবে ১০০টি আসন। মির্জা আব্বাস জয় পেয়েছেন নিম্ন কক্ষে। এই কক্ষের নিয়ম হচ্ছে যিনি বেশি ভোট পাবেন তিনি জিতবেন। একে বলা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট। এখানে টাকার খেলা, পেশি শক্তি আর স্থানীয় প্রভাবী শেষ কথা বলে। মির্জা আব্বাস সেই পুরনো ফরম্যাটেই নিজের আসন ধরে রেখেছেন, কিন্তু উচ্চ কক্ষ বা আপার হাউসের খেলাটা সম্পূর্ণ ভিন্ন। এখানে কোনো ব্যক্তি সরাসরি ভোটে দাঁড়ায় না, এখানে ভোট হয় দলের নামে। একে বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম। এই নিয়মটি খুবই সহজ। সারা দেশে একটি দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের ১০০টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন পাবে সেই দল। ধরা যাক নাসিরউদ্দিন পাটোয়ারির দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সারা দেশে মোট ভোটের ৫% পেয়েছে, তাহলে আপার হাউসের ১০০টি আসনের মধ্যে ৫টি আসন পাবে এনসিপি। আর দলের তালিকার ১ নম্বরে যেহেতু আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তাই সরাসরি ভোটে অল্প ব্যবধানে হেরেও তিনি জনগণের দলীয় ভোটের সমর্থনে বাংলাদেশের পার্লামেন্টে যাচ্ছেন একজন আইন প্রণেতা হিসেবে। অনেকেই প্রশ্ন করছেন সংসদে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির ভূমিকা কি হবে, আর সেখানে মির্জা আব্বাসের কাজই বা কে? এখানেই তৈরি হচ্ছে এক চমৎকার রাজনৈতিক ফিউশন। আমার ধারণা হচ্ছে যে ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি। বিষয়টা একটু ব্যাখ্যা করব। কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে, এবং যদি হ্যাঁ ওর বয়স যদি আমি হতাম তাহলে পরিস্থিতি হয়তো ভিন্নতর হতো। মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। ঢাকার অলিগলি তার চেনা, এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা কিংবা স্থানীয় উন্নয়নের ছোট বড় কাজ সবকিছুই তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে সামলাবেন। নিম্নকক্ষের এমপি হিসেবে এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানই হবে তার প্রধান দায়িত্ব। সংসদে যাওয়ার অর্থ হচ্ছে এলাকার মানুষের পক্ষ থেকে কথা বলা, তাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরা এবং প্রয়োজন হলে সরকারকে জবাবদিহিতার মুখে দাঁড় করানো। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি বসবেন উচ্চ কক্ষে, একজন পলিসি মেকার
বা নীতি নির্ধারক হিসেবে। তিনি ট্রেন, কালভার্ট কিংবা ড্রেনেজ নিয়ে মাথা ঘামাবেন না। তার ফোকাস থাকবে রাষ্ট্রীয় সংস্কারের ওপরে। পুলিশ রিফর্ম কিভাবে হবে, সংবিধানকে কিভাবে আরো বেশি গণতান্ত্রিক করা যায়, প্রশাসনের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা সম্ভব, এমন জটিল আইনি ও বুদ্ধিভিত্তিক লড়াই লড়বেন তিনি। সংসদে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলবেন লজিক দিয়ে, ডেটা দিয়ে, তথ্য দিয়ে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন নিয়ে তরুণরা রাস্তায় নেমেছিল, সেই স্বপ্নের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করাই হবে উচ্চকক্ষে নাসিরের মূল কাজ। তার এই অবস্থান প্রমাণ করে বাংলাদেশ এখন আর শুধু পেশি শক্তির রাজনীতি চলবে না। আল্লামা মির্জা আব্বাস, বোরকা আব্বাস। বরং শুরু হয়েছে মেধার রাজনীতি বা ইন্টেলেকচুয়াল পলিটিক্স। তাই ঢাকা ৮ আসন থেকে 2 জন নেতা সংসদে যাচ্ছেন, কিন্তু তাদের গন্তব্য এবং দায়িত্ব এক নয়। একজন মাঠের নেতা, অন্যজন হচ্ছে মেধার নেতা। গণতন্ত্রের এই নতুন মডেলে কেউ কাউকে এলিমিনেট করছে না, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সংসদে যাওয়া তরুণ প্রজন্মের জন্য একটি বিশাল বার্তা। তারা দেখলো প্রচলিত নোংরা রাজনীতির স্রোতে গা না ভাসিয়েও সততা, যুক্তি আর যোগ্যতার জোরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব। সিস্টেম যদি সঠিক হয় তবে যোগ্য মানুষ ঠিক তার জায়গা খুঁজে পায়। অনেকেই বলছেন সংসদে নাসিরউদ্দিন পাটোয়ারি হবেন বিপ্লবের মস্তিষ্ক। সরকারের যে কোনো ভুল তিনি ধরিয়ে দেবেন যুক্তি দিয়ে, তথ্য দিয়ে। আবার ভালো কাজের প্রশংসা করতেও তিনি পিছপা হবেন না। অর্থাৎ আগামী 5 বছরে আমরা সংসদে দেখতে যাচ্ছি এক গঠনমূলক ঝড়। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন একজন বিরোধী কণ্ঠস্বর যাকে টাকার জোরে কেনা যাবে না, ভয় দেখিয়ে থামানো যাবে না। 3-4 হাজার ভোটের ব্যবধান তাকে এমপি হওয়া থেকে আটকাতে চেয়েছিল, কিন্তু জুলাই সনদ তাকে সম্মানে একজন আইন প্রণেতা বানিয়েছে। এটা মির্জা আব্বাসের পরাজয় নয়, আবার নাসিরউদ্দিন পাটোয়ারির একক বিজয় নয়। এটা বাংলাদেশের রাজনীতির কাঠামোর বিবর্তনের বিজয়। তো দেখা যাক সংসদে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সাথে কি করে এবং তাদের মধ্যে দ্বন্দ্ব কিভাবে গড়ে ওঠে, কিভাবে একে অপরকে সমালোচনা করে। এটা এখন দেখার বিষয়। ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।